সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আমি লেকচার 15 শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। আজকে আমি শুরু করব নিয়ম 6 এবং মৌলের যোজনী কীভাবে সহজে নির্ণয় করা যায় সে সম্পর্কে নিয়ম 6 আজকে শুরু করব। নিয়ম 6-এ বলা হচ্ছে, হুন্ডের নিয়ম অনুযায়ী কোনো মৌলের শেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে উক্ত সংখ্যাই হবে ওই মৌলের যোজনী। শেষ কক্ষপথের জোড় ইলেকট্রনগুলো নিঃসঙ্গ ইলেকট্রন হিসাবে গণ্য হবে। এই জোড় ইলেকট্রনগুলো যোজনী নির্ণয়ে অংশগ্রহণ করবে না। এক্ষেত্রে মৌলের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করতে হবে। তোমরা এর আগেই হুন্ডের নিয়ম শিখে এসেছো, আমি তোমাদের বলেছি। তো এই ক্ষেত্রে আমরা যে মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে বলবে সেসব মৌলের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়মে করতে হবে। এবং এক্ষেত্রে অবশ্যই তোমরা মনে রাখবে যে হুন্ডের নিয়মে তো ইলেকট্রন বিন্যাস করতেই হবে এবং এক্ষেত্রে মৌলের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো এই নিয়ম 6 অনুযায়ী আমরা কার্বন, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও অ্যালুমিনিয়ামের যোজনী বের করি। দেখো, বোরনের পারমাণবিক সংখ্যা 5, তো ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1। এটা কিন্তু হুন্ডের নিয়ম না, এটা হচ্ছে বোর মডেল। এটা হচ্ছে হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1। আমরা জানি পি অরবিটালে 3টি অপশক্তি স্তর আছে, px py pz। তোমরা এই লেকচার বুঝতে হলে অবশ্যই পিছনের যে লেকচারগুলো আমি দিয়েছি, নিয়ম 1 2 3 এবং ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় মৌলের, সেগুলো তোমরা অবশ্যই আমার এই পিছনের লেকচারগুলো তোমরা দেখবে। তাহলে এই নিয়মগুলো আমি যে এখন বোঝাচ্ছি এটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছি যে 2px1 অর্থাৎ বোরনের পারমাণবিক সংখ্যা 5, তাহলে 2 আর 2 4 আর 1 5। এটা হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস আমরা করলাম বোরনের। এখন আমরা বোরনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব। এটা বোরনের উত্তেজিত অবস্থা বোঝাতে হলে আমাদের ওই মৌলের উপরে স্টার চিহ্ন দিতে হবে। দেখো তোমরা এখানে আমি স্টার চিহ্ন দিয়েছি, এটা বোরনের উত্তেজিত অবস্থা। তো 1s2 2s1 2px1 2py1 উত্তেজিত অবস্থায় কি হয় তোমরা জানো, যে আমরা জানি যে শেষ কক্ষপথ বোরনের 2s আর 2p। তো প্রথমে 2px উপরে একটা বিজোড় ইলেকট্রন ছিল। এখন যখন বোরনকে উত্তেজিত আমরা করব, সেই উত্তেজিত অবস্থায় কী হবে, এই শেষ কক্ষপথের 2s অরবিটাল থেকে এই জোড় ইলেকট্রন দুইটা থেকে একটা ইলেকট্রন লাফ মেরে পরবর্তী শক্তি স্তর 2py এ যাবে। অর্থাৎ এস থেকে একটা ইলেকট্রন 2py এ গেল। তাহলে শেষ কক্ষপথে বা যোজনী স্তরে এখন বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? 1 2 3 1 1 1। এর সংখ্যাগুলো তো বিজোড় সংখ্যা। তো দেখা যাচ্ছে যে 3টা বিজোড় ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, 2s এবং 2pতে। 1s কিন্তু শেষ কক্ষপথ না। যেহেতু শেষ কক্ষপথে নিয়ম 6 অনুযায়ী আমরা বলেছিলাম যে শেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে সেটাই হবে ওই মৌলের যোজনী। যেহেতু বোরনের শেষ কক্ষপথে 3টা বিজোড় ইলেকট্রন আছে, 3টা, কাজে এই ক্ষেত্রে বোরনের যোজনী 3 হবে। এবার আমরা কার্বনের যোজনী বের করি। কার্বনের ইলেকট্রন বিন্যাস, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p2। এখন এই হুন্ডের নিয়ম অনুযায়ী কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা করি। এখন 1s2 2s2 2px1 2py1। এই যে 2p, এই p অরবিটালের আবার 3টা শক্তি স্তর আছে, px py pz। যেহেতু pতে 2টা, এই 2টা এখন 3টার ভিতরে 2টা অরবিটালে উপশক্তি স্তর আমরা ভাগ করে দিচ্ছি। 2px একটা, 2py একটা, এই মোট 2টা গেল। এই কার্বনের কিন্তু শেষ শক্তি স্তর 2s এবং 2p। হ্যাঁ, এটা শেষ কক্ষপথ। তো এখন কার্বনকে যখন আমরা উত্তেজিত করব, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস স্টার চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, তখন কি করবে, এই শেষ কক্ষপথের 2s অরবিটালে 2টা জোড় ইলেকট্রন আছে, এই জোড় ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন লাফ মেরে এই 2pর শেষ যে উপশক্তিটা আসছে 2pz আছে, সেখানে একটা ইলেকট্রন যাবে।
তখন এখন কি বিজোড় ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল কয়টা 1 2 3 4 এই 4টা বিজোড় ইলেকট্রন অর্থাৎ কার্বনের যোজিত স্তরে বা শেষ কক্ষপথে 4টা বিজোড় ইলেকট্রন আছে 1 2 3 4 এই জন্য আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে কার্বনের যোজনী 4 নাইট্রোজেনের ক্ষেত্রে এবার আমরা যোজনী বের করি নাইট্রোজেন 7 পারমাণবিক সংখ্যা 1s2 2s2 2p3 শেষ কক্ষপথ 2s এবং 2p এখন প্রথমে এই 2p অরবিটালের 3টা ইলেকট্রনকে আমরা বিজোড় করতে পারি কারণ আমরা জানি 2p অরবিটালের 3টা উপশক্তি স্তর আছে 2px 2py 2pz তো নাইট্রোজেনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন যখন করব তখন এই 2px 2py 2pz এই 3টা ইলেকট্রন আমরা বিজোড় করতে পারি 3টা উপশক্তি স্তরে ভাগ করে px py এবং pz এই 3টা ইলেকট্রন 1 1 1 করে মোট 3টা ইলেকট্রন এভাবে বিজোড় করতে পারি এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এই 2s অরবিটালে তো 2টা জোড় ইলেকট্রন আছে তো এটা তো লাফ মেরে পরবর্তীতে যেতে পারে কি না আসলে পারে না কেননা এই দ্বিতীয় শক্তি স্তরে তো আর কোনো উপশক্তি স্তর নাই আমরা যে দ্বিতীয় শক্তি স্তরে তো শুধু 2s 2p অরবিটালে আছে 2d তো আর নাই তাহলে কোথায় যাবে 2s থেকে আর কোথাও যেতে পারবে না কারণ p অরবিটালে 3টা উপশক্তি স্তর px py pz 3টায় তো একটা একটা আমরা দিয়ে দিয়েছি আর তো কোনো ফাঁকা জায়গা নাই এই জন্য এস থেকে যাওয়ার এখানে আর কোনো অবকাশ নাই যেতে পারবে না এটা জোড় হিসেবেই থাকবে যদি এখানে 2pz ফাঁকা থাকতো তাহলে এস থেকে ওখানে যেতে পারতো যেহেতু পিতে 3টায় আছে এই জন্য px py pz এ 3টা ইলেকট্রনই আমরা বিতরণ করে দিয়েছি আর কোনো ফাঁকা অরবিটাল নাই এখানে 2d অরবিটাল কিন্তু হয় না যদি থাকতো 2d তাহলে আমি 2s থেকে ওই ডিতে দিতে পারতাম কাজে 2s অরবিটালে 2টা ইলেকট্রন জোড় হিসেবে থাকবে এবং এটা নিঃসঙ্গ ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন হিসেবে নাইট্রোজেনের উপর থাকবে তাহলে যেহেতু নাইট্রোজেনের শেষ কক্ষপথে বা যোজিত স্তরে 3টা বিজোড় ইলেকট্রন আছে তাহলে এই ক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী 3 হবে এবং এই 2s অরবিটালের উপরে যে 2টা ইলেকট্রন আছে এই 2টা ইলেকট্রন জোড় ইলেকট্রন হিসেবে থাকবে বা নিঃসঙ্গ ইলেকট্রন হিসেবে থাকবে এটা যোজনী নির্ণয়ে অংশগ্রহণ করবে না এবার আমরা অক্সিজেনের যোজনী এই নিয়ম অনুযায়ী বের করব অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 8 তাহলে 1s2 2s2 2p4 এটা বোর মডেল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস এখন আমরা হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 এখন শেষ কক্ষপথ 2s 2p আমরা জানি তো 2p4 আছে শেষ অরবিটাল 2p4 এই p4 এর 4টি ইলেকট্রন আগে প্রথমে আমরা বিজোড় করে নিই 1s2 2s2 2s2 তে থাকবে 2ই থাকবে এবং 2p4 এটাকে আমরা বিজোড় করতে হলে 2px 2py 2pz তো 2px উপশক্তি স্তরে 2টা দিতে হবে আর বাকি দুইটা 2py এবং 2pz অরবিটালে একটা একটা করে দিব মোট 1 2 আর 2 4 হলো এখন এটা জোড় আছে এটাকে আমরা বিজোড় করতে হলে তাহলে এখানে তো আরও ফাঁকাটা অরবিটাল থাকা লাগবে কিন্তু আমরা জানি যে আর কোনো অরবিটাল নাই দ্বিতীয় শক্তি স্তরে শুধু 2s 2p অরবিটালই থাকে 2d কিন্তু থাকে না এজন্য আর স্কোপ নাই আর এই জোড়কে আমরা বিজোড় করতে পারছি না আর এই 2s 2কেও তো পারবোই না এইটাকেও পারবো না এটাকেও পারবো না 2s এবং 2px এই দুইটা জোড় ইলেকট্রন এই জোড় হিসেবেই থাকবে শুধু এখানে বিজোড় ইলেকট্রন থাকবে 2টা আর এই যে 2টা এবং 2টা 4টা এই 4টা ইলেকট্রন কিন্তু অক্সিজেনের উপরে মুক্ত জোড় হিসেবে থাকবে এই 4টা ইলেকট্রন অক্সিজেনের যোজনী নির্ণয়ে অংশগ্রহণ করবে না তো আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের ক্ষেত্রে শেষ কক্ষপথে 2টা বিজোড় ইলেকট্রন আছে কাজেই আমরা বলতে পারি এই ক্ষেত্রে অক্সিজেনের যোজনী 2 ওই একই নিয়ম অনুযায়ী অ্যালুমিনিয়ামের যোজনী আমরা বের করি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 13 তো 1s2 2s2 2p6 3s2 3px1 এটাকে হুন্ডের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস করে নিলাম তো শেষ কক্ষপথ আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম 3s 3p শেষ কক্ষপথ এবং 3px এ একটা ইলেকট্রন আছে এবং 3s এ 2টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে মোট 3টা ইলেকট্রন আছে এখন আমরা s কে 3s2 যে 2টা ইলেকট্রন আছে জোড় এটাকে আমরা বিজোড় করি এখন তাহলে অ্যালুমিনিয়ামকে আমরা উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 এবং 3s এ যে 2টা ইলেকট্রন ছিল এই 2টা ইলেকট্রন 3py এ লাফ মেরে একটা যাবে যেহেতু স্কোপ আছে
3px 3py আরও 3pz আছে। যেহেতু 3pz-এ যাওয়ার স্কোপ নাই, ইলেকট্রন তো আর নাই, কাজে আমরা ওই 3pz আর কোনো ইলেকট্রন যাবে না, 3py পর্যন্তই যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা বিজোড় ইলেকট্রন আছে, তাই এক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যোজনী 3 হবে। প্রথমে কিন্তু অ্যালুমিনিয়ামের হুন্ডের নিয়ম অনুযায়ী বিজোড় ইলেকট্রন শেষ অরবিটালে বিজোড় ইলেকট্রন করে নিতে হবে। তারপরে যদি স্কোপ থাকে যে শেষ অরবিটালে আমি আরও বিজোড় ইলেকট্রন করতে পারবো, সেই ক্ষেত্রে ওই মৌলকে উত্তেজিত অবস্থায় করে নিতে হয়। উত্তেজিত অবস্থা করলে কি হয়, তার পাশে যে সেকেন্ড অরবিটাল আছে 3s, এখানে যদি জোড় ইলেকট্রন থাকে তাহলে সেই জোড় থেকে বিজোড় হওয়ার জন্য তার পরবর্তী শক্তি স্তরে লাফ মেরে ইলেকট্রন যাবে। দেখো এখানেই শেষ, তৃতীয় শক্তি স্তরে যে 3s 3p, এই 3s যে জোড় ইলেকট্রন ছিল এটা বিজোড় হয়ে গেছে, এই পর্যন্ত শেষ। তো সবই তো বিজোড় হয়ে গেছে, আর তো কোনো আমার শেষ শক্তি স্তরে আর কোনো জোড় ইলেকট্রন নাই, সবই বিজোড় হয়ে গেছে। তো অ্যালুমিনিয়ামের এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়ামের যোজনী 3, যেহেতু 3টে বিজোড় ইলেকট্রন আছে। তো এখন আমি তোমাদের শেখাবো যে একই মৌলের একাধিক যোজনী কিন্তু থাকে। এতক্ষণ আমি শেখালাম এই পার্ট 3 পর্যন্ত যে একটা মৌলের একটা যোজনী বের করলাম, কিন্তু এখন আমরা বের করব একই মৌলের একাধিক যোজনী থাকতে পারে। যেমন সালফারের যোজনী আমরা যদি 2, 4, 6 হয়, আবার ফসফরাসের যোজনী কিন্তু 3 এবং 5 হয়, দুইটাই হয়। যেমন দেখো, আবার নাইট্রোজেনের যোজনী কিন্তু 3, 5 হয়। আয়রন এর যোজনীও কিন্তু 2 এবং 3 হয়। তাহলে কিভাবে হয় একাধিক যোজনী, একটা মৌলের একই মৌলের একাধিক যোজনী বের করার নিয়ম আমি তোমাদের এখন শেখাচ্ছি। দেখো নিয়ম, মৌলের ইলেকট্রন বিন্যাস একাধিকবার উত্তেজিত অবস্থায় করতে হবে। এর আগে দেখলাম যে শুধু একবার উত্তেজিত করেছি মৌলকে, এবার আমরা দেখব যে একটা মৌলকে 2বার উত্তেজিত করা যায়, তাহলেই ওই মৌলের যোজনী একাধিক বের করতে পারবো। প্রথমে তাহলে কি করতে হবে, প্রথমে হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। অবশ্যই আগেও দেখছি হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে, এবং ওই মৌলকে প্রয়োজনে 2বার উত্তেজিত করে নিতে হবে। একবার করার পর যদি স্কোপ থাকে, বিজোড় করার স্কোপ থাকে, তাহলে আবার 2বার উত্তেজিত করে নিতে হবে। হুন্ডের নিয়মে প্রথম উত্তেজিত ও দ্বিতীয় উত্তেজিত অবস্থায় শেষ কক্ষপথে যতটি বিজোড় ইলেকট্রন থাকবে উক্ত সংখ্যাই হবে মৌলের যোজনী। তাহলে এই নিয়ম অনুযায়ী আমি সালফার ও ফসফরাসের যোজনী বের করি, দেখি আমরা কীভাবে বের করি। তো প্রথমে সালফারের যোজনী বের করি। সালফার এর পারমাণবিক সংখ্যা আমরা জানি 16। তাহলে এর প্রথমে ইলেকট্রন বিন্যাস সিম্পল নিয়মে করি বোর মডেল অনুযায়ী 1s2 2s2 2p6 3s2 3p4। তো শেষ কক্ষপথে 3s 3p শেষ কক্ষপথ, এর কয়টি ইলেকট্রন আছে 6টা। এই যে 3p4, এই 3p4কে আমরা বিজোড় ইলেকট্রন করবো একটা করে। যদি স্কোপ থাকে তাহলে এই 3s2-তে জোড় ইলেকট্রন আছে এটাকেও আমরা বিজোড় করব। দেখো আমরা কীভাবে করি। তাহলে এখন আমরা হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6। এই 3s2 আর 3p4কে আমি এখন বিজোড় করতে চাই, দেখি কী করে করা যায়। তো প্রথমে লাস্ট অরবিটাল যেটা 3p4, এই p4কে আমরা বিজোড় করি। আমরা জানি p অরবিটালে 3টি উপশক্তি স্তর আছে, px py pz। তো 4টা ইলেকট্রন এই px py pz-এ কীভাবে ভাগ করা যায়, px-এ 2টা দিব, 3py একটা এবং 3pz-এ একটা, এই 4টা তাহলে এখন ইলেকট্রন এভাবে আমরা 4টার ভিতরে 2টা জোড় হিসেবে থাকছে আর এই 2টা বিজোড় হিসেবে থাকবে। এই ক্ষেত্রে দেখো সালফারের শেষ কক্ষপথে কয়টা বিজোড় ইলেকট্রন আছে, 2টা, 1 2। তাহলে এই ক্ষেত্রে সালফারের যোজনী 2 বলতে পারবো, যেহেতু 2টা বিজোড় ইলেকট্রন আছে, তাহলে সালফারের যোজনী এই ক্ষেত্রে 2। এই যে এখন 3px কিন্তু 2টা ইলেকট্রন আছে, এই 2টাকে আমরা এখন বিজোড় করব এই দ্বিতীয় ধাপে। তো এখন সালফারের প্রথম উত্তেজিত অবস্থা, এর আগে কিন্তু সালফারের হুন্ডের নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করলাম, উত্তেজিত কিন্তু আমরা করি নাই। তো প্রথম উত্তেজিত অবস্থা সালফারের, এই সালফারের উপর স্টার চিহ্ন দিতে হবে, দিতে ভুলে গেছি। যাই হোক তোমরা মনে রাখবে যে উত্তেজিত অবস্থা বললেই সালফারের উপর স্টার চিহ্ন দিয়ে দিতে হবে, তো এখানে স্টার চিহ্ন হবে। তো সালফারের প্রথম উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6। আর শেষ কক্ষপথে আমি বলছিলাম যে 3px-এ 2টা ছিল, তো এখন এই 3px-এর উপর 2টা জোড় ইলেকট্রন ছিল। এই বিজোড় করার জন্য এখানে 3px থেকে একটা ইলেকট্রন লাফ মেরে 3dxy অরবিটালে যাবে। কেননা আমরা জানি তৃতীয় শক্তি স্তরে অরবিটাল আছে 3s 3p 3d আছে, তো এখানে স্কোপ আছে 3dতে যাবে, এবং 3d অরবিটালের উপশক্তি স্তর প্রথম উপশক্তি স্তর হচ্ছে 3dxy।
তাহলে 3DXY একটা গেল কোত্থেকে 3PX, এখানে দুইটা ছিল সেখান থেকে লাভ মেরে 3DXY যাবে একটা। তাহলে এখন বিজোড় ইলেকট্রন কয়টা হলো শেষ কক্ষপথে 1 2 3 4। যেহেতু এই ক্ষেত্রে প্রথম উত্তেজিত অবস্থায় সালফারের শেষ কক্ষপথে চারটি বিজোড় ইলেকট্রন আছে, তাহলে এই ক্ষেত্রে সালফারের যোজনী 4 হবে। এর আগে দেখালাম সালফারের যোজনী 2, এই ক্ষেত্রে সালফারের যোজনী 4 হলো। তাহলে সালফারের যোজনী মোট কয়টা বের করলাম 2 4। এখন দেখব যে দ্বিতীয় উত্তেজিত অবস্থায় মানে আরেকবার উত্তেজিত করতে হবে। কেননা এই যে 3H2 এখানে জোড় অবস্থায় রয়ে গেছে, এটাকে আমরা বিজোড় করব, এই জন্য দুইবার বা দ্বিতীয়বার উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করতে হবে সালফারের। তো সালফারের দ্বিতীয় অবস্থায় ইলেকট্রন বিন্যাসে দেখো 1s2 2s2 2p6, আর শেষ কক্ষপথে যে 3s2 ছিল আগে, এই 3s2 থেকে একটা ইলেকট্রন লাভ মেরে 3DYZ উপশক্তি স্তরে এক ইলেকট্রন যাবে। এখন কিন্তু মানে সালফারের শেষ কক্ষপথে কোনো জোড় ইলেকট্রন নাই, সব বিজোড় ইলেকট্রন হয়ে গেছে 1 2 3 4 5 6। তাহলে সালফারের দ্বিতীয় উত্তেজিত অবস্থায় শেষ কক্ষপথে মোট 6টা বিজোড় ইলেকট্রন আছে। এই 6টা বিজোড় ইলেকট্রন সংখ্যাই হবে সালফারের যোজনী। তাহলে এই ক্ষেত্রে সালফারের যোজনী 6 হবে। আমরা দেখলাম যে সালফারের যোজনী 2 4 এবং 6 কী করে হলো, এবং নিয়ম 6-এ বলছে যে হুন্ডের নিয়ম অনুযায়ী কোনো মৌলের শেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে সেটাই হবে এই মৌলের যোজনী। তো বিজোড় ইলেকট্রন করতে হলে অবশ্যই হুন্ডের নিয়মেই করতে হয়, আমরা জেনেছি। এবং যদি আরও জোড় অবস্থায় শেষ কক্ষপথে থাকে তাদেরকে বিজোড় করার জন্য প্রথম উত্তেজিত অবস্থা এমনকি দ্বিতীয় উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। দেখো এই নিয়ম অনুযায়ী ফসফরাসের যোজনী আমরা এখন বের করি। ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p3। শেষ কক্ষপথ ফসফরাসের 3s3p। তো এখন লাস্টের অরবিটাল 3p, এই 3pতে 3টা ইলেকট্রন আছে, এই 3টাকে আমরা হুন্ডের নিয়ম অনুযায়ী আমরা বিজোড় করতে পারি। দেখো 3s2 তো থাকবে, এখন শেষ অরবিটাল 3p3-তে 3টা ইলেকট্রন ছিল, এটাকে আমরা 3px 3py 3pz অরবিটালে একটা করে ডিস্ট্রিবিউশন বা বন্টন করে নিলাম। তাহলে এখানে হুন্ডের নিয়ম অনুযায়ী কটি ইলেকট্রন আছে শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা 3টা। তাহলে এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী 3। এখন দেখো 3s2-তে 2টি ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রনকে আমরা এখন বিজোড় করব। এই জন্য এটাকে এই ফসফরাস মৌলকে আবার উত্তেজিত করতে হবে একবার। প্রথম উত্তেজিত অবস্থায় এবার দেখি, প্রথম উত্তেজিত অবস্থা ফসফরাস 15 1s2 2s2 2p6। এই 3s-এর 2টি ইলেকট্রন ছিল, এটাকে বিজোড় করতে হলে বিজোড় করার জন্য কি হবে এই 3s অরবিটাল থেকে একটা ইলেকট্রন লাভ মেরে 3DXY যাবে। এখানে কিন্তু 3DXY নাই, এখানে দিলাম কেননা এখানে এই 3s অরবিটালে যে 2টা ইলেকট্রন আছে জোড়, এটাকে বিজোড় করতে হলে তো পরবর্তী উপশক্তি স্তরে যেতেই হবে। তো আমরা জানি যে তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3d আছে, তো 3d এখানে প্রয়োজন হয় নাই, এখন হচ্ছে। এই জন্য আমরা 3DXY অরবিটালে একটা ইলেকট্রন 3s থেকে দিয়ে দিলাম, বন্টন করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা 1 2 3 4 5টা হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন সংখ্যা যেহেতু শেষ কক্ষপথে ফসফরাসের 5টা, তাই এই ক্ষেত্রে ফসফরাসের যোজনী 5। আর কিন্তু কোনো জোড় ইলেকট্রন নাই শেষ কক্ষপথ 3s 3p, আর কোনো জোড় ইলেকট্রন নাই, সব বিজোড় হয়ে গেছে। তো আমরা দেখলাম যে ফসফরাসের যোজনী 3 এবং 5 কী করে হয় সেটা দেখলাম। তোমরা দেখো এই যে ফসফরাসের যোজনী 3 এবং 5 কোন কোন যোগে হয়, হয়তো তোমরা ভাবছো 3 এবং 5 যে যোজনী বের করলাম এদের ব্যবহার কি। দেখো PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড, এখানে ফসফরাসের যোজনী কিন্তু 3। হ্যাঁ, আবার ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, এই যৌগে কিন্তু ফসফরাসের যোজনী 5। তাহলে বুঝতে পারছো যে একটা মৌলের একাধিক যোজনী থাকতে পারে। আবার সালফারের যোজনী 2 4 6 যে আমরা বের করলাম, এই 2 4 6 যোজনী দিয়ে কিন্তু যৌগ গঠিত হয়। দেখো H2S হাইড্রোজেন সালফাইড যোগে সালফারের যোজনী কিন্তু 2, SO2 সালফার ডাইঅক্সাইড যোগে কিন্তু সালফারের যোজনী 4, এবং সালফার ট্রাইঅক্সাইড SO3 সালফার ট্রাইঅক্সাইড যোগে সালফারের যোজনী কিন্তু 6। তো আশা করি তোমরা আমার এই লেকচারগুলা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আমি পার্ট 3 বুঝাইলাম মৌলের যোজনী কীভাবে সহজ নামে বের করা যায়। তো আমার এই সব লেকচারগুলো তোমরা ফলো করবা, বা আমার যদি লেকচারগুলো তোমাদের সবার ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলেরকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। আর আমার লিখিত 5টা বই আছে, রসায়নের 3টা, রসায়ন গুরুবিদ্যা 1
রসায়ন গুরুবিদ্যা 2 এবং রসায়ন গুরুবিদ্যা 3 বইটি বাজারে পাওয়া যায়, যে কোনো লাইব্রেরিতে খোঁজ করলে পাবে। আশা করি এই বইগুলো তোমরা কিনবে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সামনে তোমাদের শেখাবো মৌলের যোজনী, মানে যৌগমৌলিকের যোজনী বা একটা যৌগের অভ্যন্তরীণ কোনো মৌলের যোজনী কীভাবে বের করা যায় সেই নিয়মগুলো শেখাবো। আশা করি সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করবে। আল্লাহ হাফেজ।